ভারতের চক্রব্যূহে বাংলাদেশ এই কথা নিয়ে আজ আমাদের আলোচনা। একটা কথা মাথায় খুব ভালো করে রাখতে হবে, হুঙ্কার আসছে, মুহুর্মুহু হুঙ্কার আসছে। বাংলা, বিহার, ওড়িশা চাই তাদের কলকাতা। মাত্র 4 দিন, বাস অতটুকুই। আর তারপর ফুৎকারে সব হাওয়া এভাবেই কি ফুস হয়ে যায়। ফাঁকা কলসির আওয়াজ ঠিক যেমনটা বেশি হয়, ফাঁকা কলসি ঠিক যেভাবে আওয়াজ করতে পারে, সুর তুলতে পারে, ঠিক সেভাবেই কি ওপার বাংলা থেকে হুঁশিয়ারি এসেছিল। দেখুন 4 দিন পর কি হলো সেটা তো আমি আপনি বিশেষ করে শহর কলকাতাবাসী রন্ধ্রে রন্ধ্রে জানি। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, তার গ্রেফতারি থেকে শুরু করে একের পর এক সন্ত মহারাজদের গ্রেফতারি, একের পর এক মিথ্যে মামলায় চাপিয়ে দেওয়া, সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা, মন্দিরে মন্দিরে গিয়ে হামলা, ইসকনে ভাঙচুর, অগ্নিসংযোগ, এই এত কিছুর পরও বিদেশ সচিবের তরফ থেকে অর্থাৎ ভারত বাংলাদেশ বিদেশ সচিব স্তরে বৈঠক, দ্বিপাক্ষিক বৈঠক, আকিতি কোথাও একটা এতটুকু হলেও ভয় পাচ্ছে বাংলাদেশ, কাঁপছে বাংলাদেশ। শুধুমাত্র একটি সীমান্তে বিএসএফ এর নজরদারি বাড়িয়ে দেওয়া, জওয়ানের মোতায়েন হওয়া, জওয়ানের সংখ্যা বাড়িয়ে দেওয়া, তাতেই এক প্রকার থরহরিকম্প, তাতেই এক প্রকার প্রাণঘাতী হামলা না করতে বলবার জন্য আবেদন, চিঠি। এই সবকিছু কারা বলছে? বাংলাদেশের সংবাদ মাধ্যম জানাচ্ছে। আর সেই সূত্র সামনে আনতে গেলে যারা এত দখলদারির কথা বলছেন, গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে লাফটার শো চলছে, তারা আজ কি করছেন অবশ্যই আলোচনায় আসবো। তবে তার আগে দেখাবো একটা প্রতিবেদন, দেখুন। 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে এই অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ। হিংসার আবহেই ভারত বাংলাদেশ বৈঠক। সোমবারের বৈঠকে দুদেশের পারস্পরিক সম্পর্কের একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলেই খবর সূত্রের। একদিকে যখন ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার ডাক দিয়ে পোস্টার ও লিফলেট বিলি বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির, তখন পদ্মাপাড়ে বৈঠক করে ভ্রাতৃত্ববোধের নজির করল ভারত। চরম ভারত বিদ্বেষের মধ্যেই বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের মুখোমুখি হন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। কূটনৈতিক মহলের মতে বিশ্বের দরবারে কিস্তিমাত ভারতের, কারণ এই বৈঠক বাংলাদেশের না হয়ে ভারতে হতে পারত। সেক্ষেত্রে নমনীয় মনোভাব দেখিয়েছে ভারত, আলোচনায় হাত বাড়িয়ে কিস্তিমাত ভারতের। বিদ্বেষ ভুলে বড় ভাইয়ের কর্তব্য পালন করেছে বলে মনে করছেন অনেকেই। শুধু তাই নয়, বাংলাদেশের ঘটনা প্রবাহ দেখে অনেকেই মনে করছেন ছক আগে থেকেই তৈরি ছিল। দাপিয়ে বেড়াচ্ছে কট্টরপন্থীরা, আক্রমণের শিকার হচ্ছে সংখ্যালঘুরা। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আস্থাভাজন হয়ে উঠেছে পাকিস্তান, প্রশ্রয় দিচ্ছে জঙ্গিদের। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতকে শত্রু বলে মনে করছে বাংলাদেশ। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় সর্বাত্মক সহায়তা ছিল ভারত সরকারের। আজও বিভিন্ন ক্ষেত্রে ভারতের উপর নির্ভর করতে হয় বাংলাদেশকে। সেই ভারত বাংলাদেশ বৈঠকের আবহেই ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার ডাক। বাংলাদেশ জুড়ে চলছে ভারত বিরোধিতা। ভারতীয় শাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ভারত বিরোধী মন্তব্য করছে ছাত্র সমাজ। কূটনৈতিক মহলের মতে সোমবারের বৈঠকের পর দুদেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন যদি প্রশমিত না হয়, তাহলে রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের রাজনৈতিক পটচিত্র তুলে ধরতে পারে ভারত। সেই ক্ষেত্রে ভারতের অহিংস মনোভাব আন্তর্জাতিক দরবারে আরও সুদৃঢ় হবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। আর এর পরেও যদি বাংলাদেশ না শুধরায়, তবে অশান্ত বাংলাদেশকে শান্ত করতে কড়া পদক্ষেপও নিতে পারে ভারত। ক্যালকাটা নিউজ। দেখুন, এই হচ্ছে পরিস্থিতি। আর এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একের পর এক ছবিগুলো যখন সামনে আসছে, এই ধরুন কখনো বলা হচ্ছে হুঙ্কার দেওয়ার কথা, আপনাদেরকে আগেই শোনাচ্ছিলাম, প্রয়োজনে আবারও শোনাবো। কারণ এই হুঙ্কারের প্রতিচ্ছবি তো 4 দিন পর আমরা লাগাতার দেখিয়েছি শহর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে। কলকাতার মানুষজন তারা কি বলছেন তাও আপনাদেরকে শোনাবো। কিন্তু মজার বিষয় হলো যে মোহাম্মদ ইউনূসের সরকার, অন্তর্বর্তী সরকার,
তারা বলছেন যে বাংলার অর্থাৎ ভারতে, শুধু বাংলা নয় গোটা ভারতের সংবাদ মাধ্যমে বাংলাদেশ নিয়ে যা দেখানো হচ্ছে তা অতিরঞ্জিত করা হচ্ছে, তা অতিমাত্রায় রঞ্জিত করে দেখানো হচ্ছে, যা ঘটেনি তা বলা হচ্ছে। তাহলে সবটাই কি ভারতের বিদেশ সচিবের বৈঠকের জের? 24 ঘন্টা পার হতে না হতেই ঢোক গিলছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে যখন বলা হচ্ছে বাংলা দখল করে নেওয়া হবে, বাংলা, বিহার, ওড়িশা তাদের চাই, কলকাতা দখল করে নিতে তুরিতুক্কি ব্যাপার, 4 দিন সময় লাগবে না, এটা শোনার পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন শোনাই আপনাদের। এই মাটিটাকে সমৃদ্ধ করুন, ভালোবাসুন, এবং যদি কেউ বিচ্ছিন্ন করতে আসার চেষ্টা করে তাকে প্রতিরোধ করুন, এবং সেক্ষেত্রে বাঁধ ভেঙে দিতে হবে। আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন? কারণ নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। অর্থাৎ লয়ে যদি ললিপপ হয় তাহলে আয়ে আমলকির তত্ত্ব তারা খাড়া করছেন, তারা বলছেন। অর্থাৎ এই পাল্টা যখন দুই দেশের মধ্যে এই পরিস্থিতি, বিদেশ সচিবরা তারা বৈঠক সারছেন নিরাপত্তা সংক্রান্ত, আমার দেশ সুরক্ষা বাড়ানোর জন্য সীমান্তবর্তী এলাকাগুলিতে জওয়ান বৃদ্ধি করবার চেষ্টা করছেন, মোতায়েন করবার চেষ্টা করছেন সেই পরিমাণ। শুধু তাই নয়, স্টেশন থেকে শুরু করে সীমান্ত লাগোয়া এলাকাগুলোতে বাড়তি নজরদারি চলছে। তখন বিএনপির যুগ্ম মহাসচিব তিনি ললিপপের পাল্টা আমলকি তত্ত্ব খাড়া করছেন। কি বলছেন তিনি শোনাই। নেতা আবার এক পর্যায়ে বলেছে এবার চট্টগ্রাম আমরা দাবি করব। আরে তোরা, আমি বলেছিলাম যে আপনারা যদি দাবি করেন তাহলে আমাদের নবাবের যে অংশ বাংলা, বিহার, উড়িষ্যা সেটাও আমরা দাবি করব। এবং এইটাতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোস্বা হয়েছে, কষ্ট পেয়েছেন। বলছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা, বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাবো? তো আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো? তা তো আমরা চুষবো না। আপনি মমতা ব্যানার্জি, আপনাকে আমরা জানতাম ধর্ম নিরপেক্ষ মানুষ, অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয়, এইটা আপনারা জানতাম। কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার। কি কারণে আপনি শান্তিরক্ষী বাহিনী পাঠাবেন? আপনি অন্য দেশে কিভাবে এটার আপনি এই কথা বলতে পারেন? আপনি আন্তর্জাতিক আইন কানুন জানেন না, আপনি অর্বাচীনের মতো এই কথা বললেন। অর্থাৎ একদিকে কট্টরপন্থীদের বক্তব্য, মৌলবাদীদের বক্তব্য, তারা আবার দেখে দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রীকে কট্টর হিন্দুত্ববাদী হিসেবে। দেখুন, এই নিয়ে আমরা আলোচনায় আসবার চেষ্টা করব। আলোচনার পার্সপেক্টিভ অনেকটা বড়, কারণ আমার দেশ, আমি, আপনি, আমাদের সুরক্ষা, আর খুব সহজেই ফুৎকারে যে গোটা বিষয়টা উড়িয়ে দেওয়া যায় না সেটাও খুব স্বাভাবিক। স্যার, একদম প্রথম যে বিষয়টা আমরা বরাবর আলোচনা করেছি যে ভারতের শক্তি সামরিক বাহিনী, বাংলাদেশের শক্তি সামরিক বাহিনী, 4 নম্বরে থাকা একটি দেশ আর 37 নম্বরে থাকা একটি দেশ, তারা হুঙ্কার তুলছেন কলকাতা দখল করব, 4 দিন সময় লাগবে। এই এত কিছু দহরম মহরম তো চলছে, তারপরেও কোথাও একটা বিদেশ সচিব পর্যায়ের এই বৈঠক, দ্বিপাক্ষিক বৈঠক, বাংলাদেশ কি চাপে পড়েছে বলে আপনার মনে হয়? বাংলাদেশ চাপে পড়েছে এটা নতুন কথা কিছু নয়, এটা আমরা সবাই জানি ওদের অবস্থা কী। কিন্তু এ সত্ত্বেও ওদের মনে একটা বিরাট বড় আশা রয়েছে যে যে সমস্ত রাজাকারদের ওরা পাঠিয়ে এখানে মানুষ করে তুলছে 71 অপারেশন, মানে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে, তাদের একটা বিরাট ঘাঁটি বিভিন্ন জায়গায় অলরেডি তৈরি হয়ে আছে। তাদের কাছে ওরা ফিডব্যাক নেয় এবং তাদের সঙ্গে ওদের একটা ভালো র্যাপও চলছে। এ বিষয়ে কিন্তু আমাদের একদম ঘুমিয়ে থাকলে চলবে না, এই বিষয়ে আমাদের জানার বিশেষ প্রয়োজন। হিজবুত তাহরিরের যে 2জন
দুটি ছেলে রিসেন্টলি ওরা এসেছে এখানে, একটা সাবির আমির আর একটা রিজওয়ান মারুফ। এরা দুজনে 23শে মে অলরেডি ঢুকেছিল মালদার মোহদীপুর বর্ডার দিয়ে, এবং বৈষ্ণবনগরে ওরা প্রায় 7-8 দিন ছিল এবং বিভিন্ন লোকের সঙ্গে ওরা দেখা সাক্ষাৎ করেছে, চলে গেছে। ফলে এটা যে পুরো গেম যেটা হচ্ছে, এই ডক্টর ইউনুসের একটা মানে আগেকার যে ইতিহাস, মানে আগেকার যে ওনার চরিত্র আর বর্তমান চরিত্রের মধ্যে 180 ডিগ্রি তফাৎ। উনি একটা গ্রামীণ ব্যাংক করে সারা বিশ্বে আলোড়ন করে দিয়েছিলেন, এবং এই যে গ্রামীণ ব্যাংকের যে মডেল, এই মডেল নিয়ে আমাদের ভারতবর্ষও কিন্তু একটা ব্যাংক, বন্ধন ব্যাংক বলে, ইফ আই এম নট রং, ওটাও তৈরি হয়েছে, এবং ওর একটা ইমেজ অন্য জায়গায় ছিল। এখন এইরকম টাইপের এইরকম ইমেজওয়ালা লোকেদের নিয়ে বিদেশিরা গেমটা করে, এবং এটার ইতিহাস কিন্তু মানে ভালো ভালো বই আছে এসব ইয়ের ওপরে। যেমন ইয়েমেনের যে ঘটনাটা ঘটেছিল, সেখানেও একজন বড় প্রফেসর ছিলেন আমেরিকার, ওরা আমেরিকারই নাগরিক ছিলেন, তাকে এরকমভাবে সামনে প্ল্যান করে দিয়ে পরে তাকে হত্যা করে, তার ছেলে 15-16 বছরের ছেলে, তাকে হত্যা করে, মানে নির্মম অবস্থা করে দিয়েছিল। এবং ইউনুস সাহেবের যেরকম একটা অবস্থা হবে না তার কোনো গ্যারান্টি নেই। ভারতকে কিছু করতে হবে না, ওরাই হয়তো করে দিতে পারে, এই একটা আশঙ্কা কিন্তু আছে। এখন এখানে যেটা হচ্ছে যে ওনার যে পুরো প্ল্যানটা, উনি একটা ভালো মতো উৎসাহ পেয়েছিলেন আমেরিকার আগের সরকার মানে থেকে, এবং সেই বাইডেন আর ট্রাম্পের এই প্রত্যাবর্তনের মাঝে অনেকটা পরিস্থিতি বদল ঘটতেও পারে, এবং এমনটাই আশঙ্কা করা হচ্ছিল। আমি ক্যাপ্টেন স্যার আপনার কাছে আসবার চেষ্টা করবো। এখান থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় স্যার উত্থাপন করলেন, যে এই ট্রাম্প জয়যুক্ত হওয়ার পর কিন্তু এই ছাত্র কোটা সংস্কার আন্দোলন, হাসিনার দেশত্যাগ, তারপরে আওয়ামী লীগের যে ছাত্রলীগ যাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, সেই ছাত্রলীগ পর্যন্ত রাস্তায় নেমেছিলেন। ট্রাম্প জয়যুক্ত হওয়ার পর মনে করা হচ্ছিল যে আওয়ামী লীগের অক্সিজেন কোথাও একটা বাড়তে শুরু করেছে। আমি এখান থেকে স্বামীজির কাছে একবার আসবার চেষ্টা করব। মহারাজ, একটা বিষয় একটু জানতে চাইবো, কারণ যেমনটা বলছিলাম যে চাপ কোথাও একটা বাংলাদেশের মধ্যে কাজ করছে, কারণ সংখ্যালঘুদের উপর করা হামলা করা নিয়ে কড়া বার্তা বিক্রম মিশ্র দিয়ে এসছেন। শুধু তাই নয়, যে ইউনুসের সরকার বলছিল যে এতদিন পর্যন্ত কিচ্ছু হয়নি বাংলাদেশে, যারা বলছিলেন যে সমস্ত কিছুই ভারতের মিডিয়া, ভারতের সংবাদ মাধ্যম, ভারত অতিরঞ্জিত করে দেখাচ্ছে, তারাই এখন বলছেন যে রীতিমতো হামলা হয়েছে, হামলার ঘটনা তারা স্বীকার করছেন। তারা বলছেন যে 5ই আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের উপর 88টি হামলা হয়েছে, 88টি হামলার ঘটনায় 70 জনকে গ্রেফতার করা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আজ বিএনপির যুগ্ম সচিব তিনি বলছেন কট্টর হিন্দুত্ববাদীর কথা বাংলা থেকে মুখ খুললে, আর তারা কি করছেন? আসলে হামলা যে হয়েছে এটা অস্বীকারের কোনো জায়গাই নেই। আগস্টের 15 দিনের মধ্যে প্রায় 1023টা হামলা হয়েছে, যার মধ্যে 523টা হামলা সংখ্যালঘু হিন্দুদের ওপর হয়েছে। তাদের মঠ মন্দির, ব্যক্তি হিন্দু, এদেরকে ওপর হয়েছে। এই যে সংখ্যালঘুর ওপর আক্রমণ, সংখ্যালঘু হিন্দুর ওপর আক্রমণ, সংখ্যালঘুদের মঠ মন্দির, সন্ন্যাসীদের ওপর আক্রমণ, এটা তো এখন আর অস্বীকার করার কোনো জায়গাতেই বাংলাদেশ নেই। বিশেষ করে দ্বিপাক্ষিক বৈঠক হয়ে যাবার পর যখন অবস্থার কিছু উন্নতি হচ্ছে না, আজও সকালে আমরা দেখেছি যে ঢাকায় ইসকনের ভক্তদেরকে কিভাবে আক্রমণ করা হচ্ছে। সেখানে অসহায় মা চিৎকার করছে, তার ছেলের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, একেবারে মৃত্যুর মুখোমুখি পৌঁছে দেওয়া হচ্ছে। কোনোভাবেই সেখানকার যে মৌলবাদী জেহাদি তাদেরকে কিন্তু থামানো যাচ্ছে না, এবং এর নেপথ্যে প্রশাসনের কোনো হাত নেই, প্রশাসনের কোনো প্রশ্রয় নেই, এ কথাটা বলা যায় না। কিন্তু যে মুহূর্তে ভারতবর্ষ থেকে একটা প্রতিরোধ করা শুরু হয়ে গেছে, ভিসাগুলোকে নিয়ন্ত্রণ করে দেওয়া হচ্ছে, বিভিন্ন সীমান্তগুলোতে মানুষের জমায়েত হচ্ছে, সেখানে বৈদেশিক বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, কিংবা সেনার সংখ্যা বাড়ানো হচ্ছে, তখন কিন্তু বাংলাদেশ বুঝেছে ভারতবর্ষ আর চুপ করে থাকবে না। আর ভারতবর্ষ যদি চুপ করে না থাকে, বাংলাদেশের কি অবস্থা হতে পারে, যতই মানুষ বলুক 4 দিনের মধ্যে কলকাতা দখল হবে, আজকের সেই 4টে দিন
হ্যাঁ, চতুর্থ দিন আজকে একদম। আজকে যে কিভাবে কলকাতা দখল হলো বা হচ্ছে বা আবার মাঝরাত অব্দি হবে কিনা সেটা আমরা নিজেরাই দেখতে পাচ্ছি। আপনি যখন কলকাতা দখলের কথা বললেন, আমি একটু টুকরো টুকরো কিছু বক্তব্য শোনাই। অর্থাৎ আমাদের সহকর্মীরা তো আমরা গোটা শহর কলকাতা তারা চষে ফেলেছে, এবং এই শহর কলকাতায় সকাল থেকে এখনো পর্যন্ত কলকাতার মানুষজন তারা কিভাবে দেখছেন, তারা রাস্তায় বেরোচ্ছেন, নিজের কাজ সারছেন। বাংলাদেশ থেকে যখন লোকজন আসবে কলকাতা দখল করতে, তারা কি ভয়ে গুটি সুটি মেরে রয়েছেন, নাকি তারা রাস্তায় তারাও তৈরি যে তাদেরকে বুঝিয়ে নেবেন বলে? শোনাই একবার, দেখুন। আমরা সত্যি কথা বলে ভীষণ আতঙ্কের জন্য আমরা আত্মরক্ষার জন্য আজকে আমাদের অস্ত্র হাতে আমরা আজকে রাস্তায় আছি। যদি বাংলাদেশ থেকে যাই না আজকে কোন রাতে কখন মিসাইল এসে চলে আসবে, তাই মিসাইলকে রোখার জন্য আমরা মনে করি এর থেকে উপযুক্ত অস্ত্র আর হতে পারে না, অন্তত বাংলাদেশের জন্য। আমি মারাত্মক ভয় পেয়ে গেছি, কারণ ওনাদের ওই ইয়াং হ্যান্ডসাম ডাইনামিক সেনাপ্রধানদের দেখে আমার ভয় হচ্ছিল কখন ওনার টক করে হাগিসটা না ওভারফ্লো হয়ে খুলে পড়ে যায়। আমি সেই ভয়, দেখুন আমিও কিন্তু একটা মিসাইল হাতে দাঁড়িয়ে আছি, কারণ কোন সময় দেখবো ওদের ওই উড়ন্ত লুঙ্গিতে মিসাইল বেঁধে দিয়ে ছুড়ে দিয়েছে, সেই ভয়ে আমরা আজকে কলকাতাবাসী প্রচন্ড ভীত সন্ত্রস্ত। সারা রাত আমরা আজকে রাস্তায় থাকবো, এই ভয় সত্যি আজকে আমাদের ঘুম হবে না। কলকাতা দখল কারা করবে? বাংলাদেশ। যারা নিজেদের সারা বিশ্বের মধ্যে যারা 37তম যাদের মিলিটারি, তারা পৃথিবীর মধ্যে যারা 4র্থতম সেই মিলিটারিকে অ্যাটাক করবে। কলকাতা সিভিক ভলেন্টিয়ার নিয়ে আমরা এমনি অন্য সময় হাসাহাসি করি, কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে আমাদের সিভিক ভলেন্টিয়ারই যথেষ্ট। 5 কোটি হিন্দু বাংলাদেশ থেকে আজ পর্যন্ত এসছে, যাদের কোনো ট্রেস ইউনাইটেড নেশনসের কাছে আছে, তারা শুধু হেঁটে যাবে। 30 লাখের হিসাব দিয়েছিল না, আর্মি সমস্ত কিছু নিয়ে, মাদ্রাসা ছাপ যে সমস্ত আছে, তো 5.5 কোটি হিন্দু আগামী দিনে তার পূর্ব জায়গায় ফিরে আসবে। বাংলাদেশ কোনোদিন আমাদের কলকাতা দখল করতে পারেনি, আর আজকেও কোনোদিনও পারবেও না। ওরা 4 দিন কেন, 40 দিন কেন, 400 বছর পারবে না। ওরা তো বাংলাদেশ একটা চুনুপুটি দেশ। আমাদের যা কলকাতা পুলিশের ফোর্স আছে, এরাই একাই 100, আমাদের সেনাবাহিনীও লাগবে না। হ্যাঁ, ওটা ভয়ের কারণ নেই। অনেকেই তো মাঝে মাঝে অনেক কিছু ইয়ার্কি করে, ওরা আগে ওদের দেশটা সামলাক, ওই জায়গাটাতে ওরা জানে যে কি অবস্থা। ভয় বাংলাদেশ নিয়েই উড়ে যাবে যখন আরম্ভ করবে। ইন্ডিয়ার কাছে যা জিনিস আছে, আমাদের কাছে বাংলাদেশের গ্রেটফুল থাকা উচিত। বাংলাদেশকে এত প্রায়োরিটি দেওয়ার মতো কোনো ব্যাপার বলে আমার অন্তত মনে হয় না। আরে ওরা কি বলবো, ওদের মানে যা মুখে আসে তাই তো বলে যাচ্ছে। এটা কোনো দেশ হলো? শুনলেন, মিসাইল দেখলেন নিশ্চয়ই, আরো অনেক কিছুই শহর কলকাতার আনাচে কানাচে ঘুরছে, আর এভাবেই কলকাতার মানুষ প্রস্তুত। কিন্তু এই কথাগুলো কি ওপার বাংলা অব্দি যাবে? যদি বা যায়, ওটাতে কি বা আসে চায় বলুন তো? একটু আগে ক্যাপ্টেন স্যার বলছিলেন যে ইউনুস কি করবে। বিশেষজ্ঞ মহলের এক শ্রেণীর মানুষ বলছে ইউনুস কবে দেশ ছেড়ে পালাবে, বা আদৌ ইউনুসকে তার দেশের মানুষজনই আমোদে আহ্লাদে রাখবে কিনা, এটাও তো বড় প্রশ্ন। যে অন্তর্বর্তী সরকারের নির্বাচন হওয়ার কথা বাংলাদেশ সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে, তার তো আজকে 4 মাস পূরণ হয়ে গিয়েছে। বুঝতেই পারছেন গোটা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। দেখুন, একের পর এক পরিস্থিতি তৈরি হয়েছে। জুলাই অগস্টের পর হাসিনা দেশত্যাগ করা, তারপর দাঁড়িয়ে দীর্ঘ অচলাবস্থা। অন্তর্বর্তী সরকারের হয়ে ইউনুসের কাঁধে দায়িত্ব, তারপর সেই দায়িত্ব নিয়ে আরো অচলাবস্থা তৈরি হয়েছে। কিন্তু কেন? নির্বাচন তো হওয়ার কথা। বাংলাদেশের সংবিধান 123-এর 3-এর খ অনুচ্ছেদ বলছে বাংলাদেশ সংবিধানের যে যদি মেয়াদ অবসান বা মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে কোনো সংসদ কোনো কারণবশত ভেঙে যায়, তাহলে তারপরের 90 দিনের মধ্যে নির্বাচন সংগঠিত করতে হবে। কোথায়? 4 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। কে চাইছে না নির্বাচন? তাহলে ইউনুস চাইছে না, বিএনপি চাইছে না, জামায়াত ইসলামী সহ আরো যে কটি রাজনৈতিক দল রয়েছে তারা চাইছে না। আমি ক্যাপ্টেন স্যারের কাছে আসবার চেষ্টা করব যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, কারণ পাকিস্তান, চীন এদের মদতের কথা বলা হচ্ছে। কিন্তু ক্যাপ্টেন স্যার, যে দেশের বর্বর অত্যাচার থেকে মুক্তি পেতে বাংলাদেশকে লড়াই করতে হয়েছিল, মুক্তি পেয়ে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল, সেই দেশটার নাম পাকিস্তান। আর যার সহযোগিতা ছাড়া স্বাধীন বাংলাদেশের জন্ম হতে পারতো না, সেই দেশটা ভারত। অথচ এই অচলাবস্থায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি বারংবার পাক হাই কমিশনারের সঙ্গে বৈঠক করছেন। বলা হয় খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী থাকাকালীন 2001 থেকে 6 তখন পাক মদতপুষ্ট আইএসআই থেকে শুরু করে অন্যান্য জঙ্গি সংগঠনগুলোর আকরা হয়ে দাঁড়িয়েছিল এই বাংলাদেশ।
তাহলে আজ এই ভারত তাদের কাছে শত্রু হয়ে দাঁড়াচ্ছে, এই ভারত তাদের কাছে চোখের বিষ হয়ে দাঁড়াচ্ছে। পাকিস্তানের যে এগিয়ে আসবে এই ব্যাপারে, এই বিষয় তো খুব স্বাভাবিক, কারণ ওরা একটা সেকেন্ড ফোর্স তৈরি করতে চায়। এই সেকেন্ড ফোর্সটি যেটা তৈরি করবে মানে একটা ইলেকটেড গভর্নমেন্টের এগেনস্টে, তার জন্যে যাদের দরকার পাকিস্তান হচ্ছে তাদের নাম্বার ওয়ান। তারপরে ওরা চেষ্টা করছে চীনকে আনবার জন্যে, আমেরিকাকে অলরেডি এনে সেন্ট মার্টিন দ্বীপটা দিয়ে ইয়ে করে ওদের ইম্পোর্ট দিয়েছে। এখন ওরা ইউনুস যদি লক্ষ্য করেন, যেদিনকে উনি পাওয়ারে এসেছেন সেই দিনকেই উনি ওয়ার্নিং দিয়েছিলেন যে 7 সিস্টারকে আলাদা করে দেবো। তার মানে এই গেম প্ল্যানটা ও মাথায় নিয়েই এসেছে। এবং পাকিস্তান এখন এসে যে বারবার আমাদের খালেদা জিয়ার সঙ্গে মিট করছেন, চায়নার রিপ্রেজেন্টেটিভ ওনার সঙ্গে মিট করছে, জামাত রিপ্রেজেন্টেটিভ পাঠাচ্ছে চায়নাতে, এইটা কিন্তু এখন আপনি যেটা বললেন যে ইলেকশন করার ব্যাপার, ইলেকশন করার কিন্তু এদের এখন কোনো উদ্দেশ্য নয়। এদের উদ্দেশ্য হচ্ছে যে মৌলবাদী যেগুলোকে এগিয়ে দিয়েছে ওদের দিয়ে পুরো এই সেক্টরটাকে মানে ভারতকে পর্যন্ত উত্তপ্ত করা। এবং এই জন্য আমি বারবার ওই একই কথা বলি যে 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 যারা ইয়েরা 71-এর রাজাকার বাহিনী যেগুলো ঢুকে রয়েছে, তারা কিন্তু এখন একটা বিরাট বিরাট পোস্টে আছে এবং তারা বিরাট বিরাট মানে বাঙালি এবং মানে বাঙালি পরিচয় আছে। এখন এদের নিয়ে যে এই ফোর্সটাকেও কিন্তু ওরা কাজে লাগাবার চেষ্টা করবে। তাহলে ক্যাপ্টেন স্যার একটা বিষয় একটু জানতে চাইবো, কুষ্টিয়া সীমান্ত যেখানে বিএসএফ এর জওয়ানের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে, সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারতের তরফ থেকে নজরদারি অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে এক্ষেত্রে আওয়াজ তোলা বাংলাদেশ এখন ভয় পাচ্ছে কেন? তাদের প্রশ্ন কেন এটা যে প্লিজ দয়া করে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবেন না, কোনো রকম কেন আপনারা সীমান্তে নিরাপত্তা বাড়াচ্ছেন, জওয়ান বাড়াচ্ছেন, সেই প্রশ্নের উত্তর তারা চাইছে, বাংলাদেশের সংবাদ মাধ্যম দেখাচ্ছে না। এটা দেখাবে কারণ ওরা জানে যে যদি অস্ত্র নিয়ে যদি আজকে ভারত যদি সত্যি যুদ্ধের জন্য যায় তাহলে কিন্তু ওদের সময় খুব একটা বেশি লাগবে না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা দেশের সঙ্গে যুদ্ধে তখনই লিপ্ত হয় তার আগে তার যুদ্ধে যে যাচ্ছে এবং লিপ্ত হচ্ছে তার কারণগুলো পুরো বিশ্বকে জানানো। আপনার হয়তো মনে থাকতে পারে, আমি জানি না তখন হয়তো আপনি খুবই ছোট ছিলেন বা হয়েছেন কিনা তাও জানি না, 71-এর কথা বলছি। 71-এ সেই সময় মিসেস গান্ধী দরজায় দরজায় ঘুরেছেন এবং প্রত্যেকটা দেশের সঙ্গে আলাপ করে তবে নিজে কিন্তু যুদ্ধে লিপ্ত হয়েছেন। এবং সেই ব্যাপারে প্রত্যেকটা পার্টি মানে আমাদের ভারতবর্ষের সব পার্টি, বাজপেয়ী সাহেব নিজে এগিয়ে এসেছেন এবং তাকে নেতৃত্বের পুরো অধিকার দিয়েছেন। এই যে জিনিসটা একটা মানে পুরো কংক্রিট ফোর্স যদি একসঙ্গে দেশ না লাগে তাহলে কিন্তু যুদ্ধে জেতা যায় না। 71 ওরা যে বাংলাদেশ করছে মুক্তিবাহিনী, ডেফিনেটলি ওদের যা অবদান তুলনাহীন, কিন্তু যদি পশ্চিম পাকিস্তানকে এনগেজ না করা হতো, পশ্চিম পাকিস্তানের মধ্যে 3-4 দিনের মধ্যে আমরা প্রায় আমরা যেখানে ছিলাম সেখানে প্রায় 40 কিলোমিটার ভেতরে ঢুকে গেছিলাম। যে তখন আমাদের বলা হয়েছিল যে এই সেক্টরে তোমরা আগে যাবে না, কারণ সিভিল এরিয়া, ওখানে গেলেই সিভিলিয়ানদের মারধর হতে পারে, অরাজকতা দেখা দিতে পারে, এই অবধি থাকো। মানে প্রত্যেককে লিমিট করে দেওয়া হয়েছিল যে আমাদের উদ্দেশ্য আক্রমণ করা না, আমাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে স্বাধীন করা। আমার এখানেও একটা বক্তব্য যে যেখানে আমি নিজের ক্ষমতা জানি সেখানে আমার এত আওয়াজ তোলবার মানে হঠাৎ করে এই আওয়াজটা উঠে আসার কারণটা কি? না যে আমার আজকে বাংলা চাই, বিহার চাই, ওড়িশা চাই, আমার অঙ্গরাজ্য করব, আমি কলকাতা দখল করে দেবো, মানে এই আওয়াজগুলো সবটা কি কারণে, কি কারণ থাকতে পারে? কারণ যেটা অরিন্দম খুব সুন্দরভাবে বললেন, মানে যদি একটু উত্তেজিতভাবেই বললেন যে ওখানকার যে মৌলবাদী যারা আছে ওরা খালি আওয়াজ দিয়ে যাচ্ছে, এটার আওয়াজ যে দিয়ে যাচ্ছে শুধু, কিন্তু যদি সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন থাকতো তারা কিন্তু তাকে রুখতে পারতো। মানে আপনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের কোনো ক্ষমতা নেই, ইউনুস বলে একেবারেই নয়। আমি তো সে প্রথমেই বললাম, ওকে একটা পুতুল বানিয়ে বাইরে থেকে প্ল্যান্ট করা হয়েছে, ওখানে লাগানো হয়েছে এবং সে সেই মতো কাজ মানে নিজের যদি
ক্ষমতা একটা ওপেন না, আমার কাছে ইউটিউবে এসেছিল, মানে অলমোস্ট কাঁদো কাঁদোভাবে আমার অফিসের মধ্যে লোক ঢুকে যাচ্ছে, আমি বাঁচবো কিনা জানি না, ইত্যাদি ইত্যাদি। যদি আমি ফিরে পাই আপনাদের চ্যানেলে ওটাকে। আর এখান থেকে দাঁড়িয়ে ইউনুসের ভূমিকা নিয়ে তো যথেষ্ট প্রশ্ন উঠছে। আমি মহারাজজির কাছে যাওয়ার চেষ্টা করবো যে দেখুন, হিন্দুত্ববাদী, সনাতনী ধর্মাবলম্বী, কট্টর হিন্দুত্ববাদী, এই কথাগুলো বাংলাদেশ বলছে, এটা যেমন ঠিক, তেমন ওপার বাংলায় হিন্দু সনাতনীদের উপর হামলা। আমরা তো রিসেন্টলি দেখলাম রাধারমণ বাবু তিনি নিজেও এক্স চ্যানেলে পোস্ট করছেন যে ডিরেক্টলি বলা হচ্ছে যে ইসকন একটি ক্যান্সারের কাজ করছে, ইসকন একটি বিপর্যয়কারী ত্রাস হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশে, তাই তাদেরকে এক প্রকার গণহত্যার নিদান তারা দিচ্ছে, সেটা প্রকাশ্য সমাবেশে। কিন্তু এটা ঠিক যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখনও যে সংখ্যালঘুরা খুব ভালো ছিলেন, তাদেরকে মাথায় করে রাখা হতো, তেমনটা নয়। কিন্তু বোধহয় এই পরিস্থিতি তখন তৈরি হয়নি, এই বর্বরতা, এই নীচতার মধ্যে তখন নেমে যায়নি। আসলে ইউনুস ভয় পেয়েছে যে বাঘের ওপর ইউনুস সওয়ার হয়ে চলছে, সেই বাঘটাই ইউনুসকে খাবে। এর আগে আমরা সারা পৃথিবীর ইতিহাসে এই রকম অনেক বাঘের খাওয়া দেখেছি। আমরা লাদেনকে দেখেছি, আমরা এরকম আরও অনেক উদাহরণ দেখেছি। ইউনুসের সেই পর্যায়ে, এবং ইউনুসকে প্রশ্রয় দেওয়া ছাড়া ওখানকার মৌলবাদীদের তার আর কোনো বিকল্প নেই। আর বিকল্প নেই বলেই ওরা যখনই সনাতনী হিন্দুরা এককাট্টা হয়েছে 71 সালের পর থেকে, কিন্তু এই রকম সংঘ শক্তি বাংলাদেশ কখনো দেখেনি। সনাতনীরাও এক হতে পারে, এবং সেটা চিন্ময় কৃষ্ণের হাত ধরে যখন লক্ষ লক্ষ সনাতনী এক হয়ে গেছে, তখন ওদের হুঁশ ফিরেছে বা ওরা ভয় পেতে শুরু করেছে। না হলে আমাদের দেশ আফজল কাশবকে পর্যন্ত আইনি সহায়তা দেওয়া হয়, সে পর্যন্ত আইনজীবী দাঁড় করাতে পারে। সেখানে চিন্ময় কৃষ্ণ, তাকে 51 জন আইনজীবী প্রথমে তার হয়ে সওয়াল করতে চেয়েছিল, পরে সেখানে হুমকি দিয়ে কমতে কমতে একে এসে ঠেকলো, সেই একজনও প্যাদানি এমন খেলো যে সে আইসিইউতে চলে গেল। শেষ পর্যন্ত আইনজীবীর অভাবে কেসটা উঠলই না, তাকে আরও 1 মাস জেলে রেখে দেওয়া হলো। এবং এখন এমন নানান রকমের ষড়যন্ত্র হচ্ছে যাতে জামিন অযোগ্য ধারায় একটায় মুক্তি পেলে আর একটাতে জড়িয়ে দেওয়া হবে, এই সব ষড়যন্ত্র। আসলে ওরা সময় চাইছে, সময় চেয়ে ওরা হিন্দুদের ভয় দেখাতে চাইছে, হিন্দুদের শেষ করে দিতে চাইছে, হিন্দু ভীতি বা হিন্দু শূন্য করে দিতে চাইছে মোটামুটি জানুয়ারির 3য় সপ্তাহের আগেই। এমন পরিস্থিতি করে দেবে হিন্দুরা নিজেরাই ওখানে নিশ্চিহ্ন হয়ে যাবে। এই একটা প্রচণ্ড নির্মম খেলা সেখানে শুরু হয়েছে, এটার অবসান হওয়া দরকার। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আবারও সেই একটা প্রশ্নই আমি ঘুরে ফিরে করবো না, এই ফান্ডাটা আমার কাছে একদমই ক্লিয়ার নয় যে আপনারাও একাধিকবার এর আগে বলেছেন যে সনাতনীদের উপর হামলা, সংখ্যালঘুদের উপর হামলা হয়ে আসছে, আস্তে আস্তে সেটা একটু একটু করে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এই দুদেশের যখন বিদেশ সচিব সম্পর্ক বা বিদেশ সচিব পর্যায়ের সম্পর্ক ঠিক আছে, দুদেশের সুসম্পর্ক বজায় রাখতে চাইছে, তখন অনির্বাণ তো এটা তো ঠিক বললেন যে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করতে চাইছে, মানে তাদের এই ভারত বিদ্বেষী দেখানোর ফায়দাটা কোথায়? ভারত বিদ্বেষী দেখালে তারা সেখানকার মানুষের মনটা পাবে, তারা ভোটে অনেকটা এগিয়ে থাকতে পারবে, এবং সেখানকার যারা সংখ্যাগুরু তাদের ভোটটা তাদের ওপরে এসে বর্তাবে। শুধু ভোটের অঙ্কের খেলা, এবং অঙ্কের খেলায় যাতে মুসলিম ভোটটা, সেখানে যেহেতু তারা সংখ্যাগুরু, সেই মুসলিম ভোটটাকে নিশ্চিন্ত করে ক্ষমতায় আসতে পারে, সেটা বিএনপি হতে পারে বা অন্যরাও হতে পারে, চাইছে তারা ক্ষমতা, এবং সেখানে বলি হিসেবে বলির পাঁটা করছে হিন্দুদের। না হলে ইসকনের মতো একটা আন্তর্জাতিক সংস্থা, তাকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে জঙ্গি সংগঠন বলে। এর থেকে বড় হাস্যকর একটা তথ্য কি হতে পারে? পৃথিবীর বহু দেশে ইসকন ছড়িয়ে রয়েছে, তাবৎকাল পর্যন্ত ইসকনের বিরুদ্ধে এই রকম অভিযোগ কোথাও ওঠেনি, যা উঠলো প্রথম বাংলাদেশে। একদমই তাই। এবং ইসকনকে যেভাবে প্রত্যেকটা পদে, মানে ওই রোজ নামচার মতো, রোজ সকাল থেকে সকালবেলা উঠে ব্রাশ করা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত যেভাবে বাংলাদেশের কট্টরপন্থীরা, মৌলবাদীরা তারা ইসকনের নামে 2 ঢোক জল বেশি খেয়ে 4 ঢোক কথা বলছেন, সেই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু সামনে আসছে। যদিও তারা এক সময় বলছিলেন অতিরঞ্জিত, তারা এখনই আবার হিসেব নিকেশ দেওয়া শুরু করেছেন, চাপে পড়ে পিছু হচ্ছেন, নাকি এবার তারা মনে করছেন যে কোথাও একটা রাষ্ট্র আনার প্রয়োজনীয়তা রয়েছে। এই হুমায়ুন কবিরের বক্তব্যটা শোনাই, প্রকাশ্য
মঞ্চ থেকে হুমায়ুন কবির ঠিক কি বলেছেন একবার শোনাই আপনাদের জন্য এবং অবশ্যই অনির্বাণদার জন্য। শুনুন। মসজিদে স্থাপন করব, যেটা মাথা উঁচু করে বাংলার মুসলমানদের কাছে আবার নতুন করে ভারতবর্ষের মানুষকে আমরা সূর্য দেখাবো যে কাফেররা বাবরি মসজিদ ভেঙেছে, আমরা আবার বাংলার মাটিতে মুর্শিদাবাদের মাটিতে আমরা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করব। এবং সেই বাবরি মসজিদ প্রতিষ্ঠা করতে গিয়ে যে অর্থের প্রয়োজন হবে, আমার অনেক জানাশোনা বন্ধু বান্ধব কলকাতার অনেক ধনী মানুষ তারা আমাকে আড়ালে আড়ালে বলেছে আপনি উদ্যোগ নেন, আমরা অর্থ দিয়ে সাহায্য করব। আমি নিজেও আমার কিছু জায়গা আছে, জমি আছে, সেই জমি বিক্রি করে আমি নিজে 1 কোটি টাকা দান করব ওই বাবরি মসজিদ। আমি বেঁচে থাকতে চাই, আগামী 2025 সালের 6ই ডিসেম্বর এই বেলডাঙ্গার বুকে বাবরি মসজিদ প্রতিষ্ঠা শুরু করব, ভিত্তি স্থাপন করব। বাংলার মুসলমানদের আবেগ যে আমরা এখানে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করবই। দেখুন, এই বিষয়টা আমার আজকের আলোচনার বাইরে। আমি চেয়েছিলাম শুধু ভারত বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের পিছু হটে যাওয়া, যেভাবে সনাতনী হিন্দুরা বা সংখ্যালঘুরা বারবার আক্রমণের শিকার হচ্ছেন তাদের নিয়ে আলোচনা করব। অনির্বাণদা প্রশ্ন করলেন, আমি দেখালাম। অনির্বাণদা, আপনার কি আরো প্রশ্ন আছে? ভাইরাল ভিডিও দেখাচ্ছিলাম। প্রথম কথা, আপনারা নিজেরাই বলছেন যাচাই করিনি ভিডিওটা। বেশ, যাচাই করা বক্তব্য শোনাবো। প্লিজ দাঁড়ান, আসবো আপনার কাছে, শোনাই। ইসলাম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেলডাঙ্গায় প্রায় 80%, আর সার্বিক গোটা পশ্চিম বাংলায় ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই মুহূর্তে প্রায় 35%। ওরা বাংলার মুসলমানদের আবেগ যে তাদের যে বাবরি মসজিদ ছিল সেটা একটা খুব ঐতিহাসিক ঐতিহ্য হিসাবে বিশ্বের মানুষের কাছে পরিচিতি ছিল। সেটা যখন ধ্বংস হয়ে গেছে, তাহলে আমাদের বাংলার মধ্যে মুর্শিদাবাদ মেজরিটি মুসলিম অধিষ্ঠিত এলাকা, বেলডাঙ্গা বা তার থেকেও মেজরিটি মুসলিম এলাকা। সেই বেলডাঙ্গাতে বহরমপুর থেকে 15 কিলোমিটার দূরত্বে এনএইচের আশপাশে লোকেশন যাতে সবাই দেখতে পায় এই বাবরি মসজিদ, এর জন্য আমি বিশেষ করে একটা উত্থাপন করেছি। বাবরি মসজিদ তৈরি করতে গেলে তো প্রচুর পয়সা খরচা হচ্ছে, এই টাকাটা কোথা থেকে আসবে? টাকার কোনো অসুবিধা হবে না, কারণ মুসলিম সম্প্রদায়ের মানুষরা নিজেরা প্রত্যেকটা পাড়াতে গ্রামে তারা আজকের দিনে 2 তলা 3 তলা 4 তলা মসজিদ বানাচ্ছে। যেটা দেখুন, সবার প্রথমে একটা কথা বলি, ভারত হোক বাংলাদেশ হোক, সংখ্যালঘুদের দুধে ভাতে থাকার, বেঁচে থাকার অধিকার সর্বত্র রয়েছে। কিন্তু এরপর, অর্থাৎ যে ভিডিও ভাইরাল হয়েছে এবং তারপর শুধুমাত্র সিএনএর এক্সক্লুসিভ সাক্ষাৎকার, অনির্বাণদা বললেও আর কেউ কারোর কাছে ধোপে টিকবে না, যেটা এআই ভার্সনও হতে পারে, কারণ বলা যায় না। বলতে গেলে তো যুক্তি তর্কের খাতিরে আমরা অনেক কিছুই বলতে পারি। আমি অনির্বাণদার কাছে অবশ্যই, দেখুন, একদিকে যখন দু দেশের, ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে, কখন কোন সময় দাঁড়িয়ে না, যখন একটি স্থায়ী সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব পাওয়ার পর প্রথম ওই দ্বিপাক্ষিক বৈঠক, এবং সেই সময় দাঁড়িয়ে এ রাজ্য থেকে হুমায়ুন কবিররা আবার এমন কিছু ঘটনা উস্কে দিচ্ছেন যা কিনা অনেক ক্ষত, অনেক ঘা, অনেক কিছুরই পুনরাবৃত্তি ঘটাতে পারে। এই যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমি কথা বলতে চাই, এবং আমার খুব স্পষ্ট বক্তব্য, আমি আবারও বলছি, আমি চাই প্রত্যেক দেশের সংখ্যালঘুরা দুধে ভাতে থাকুক, প্রত্যেকের বেঁচে থাকার সমান অধিকার রয়েছে, যেমন এপার বাংলার তেমন ওপার বাংলার। কিন্তু কোথাও একটা গিয়ে যেখানে বারংবার যদি তালিকা খোঁজা যায়, চিন্ময় কৃষ্ণদাস প্রভু, তার 2রা জানুয়ারি ফের জামিন মামলার শুনানি রয়েছে, বিদেশ সচিব গেলেন, কথা বললেন, সমস্ত কিছু হলো, কিন্তু আমার বক্তব্য হচ্ছে তার তো মুক্তির, বলা হচ্ছে তার মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, কিন্তু তার মুক্তির পথে হাঁটবার জন্য আপনাদের তরফ থেকে ঠিক কি পদক্ষেপ নেওয়া হবে? আমরা বারবার আবেদন জানাচ্ছি এবং সে দেশের সরকারের প্রতি, সেখানকার কোর্টের প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেটা বাস্তবায়িত হচ্ছে, জেলের অন্তরালে থেকে চিন্ময় কৃষ্ণ ঠিকমতো করে তার প্রসাদ পাচ্ছে কিনা, ওষুধ পাচ্ছে কিনা, আইনি সহায়তা পাচ্ছে কিনা, এটাই যথেষ্ট ধোঁয়াশার বস্তু হয়ে গেছে। তার উপর রাষ্ট্রদ্রোহের অভিযোগ চাপিয়ে দেওয়া হচ্ছে,
এমনভাবে তাকে জড়িয়ে দেওয়া হচ্ছে যাতে চিন্ময় কৃষ্ণকে আর প্রকাশ্য দিবালোকে কোনোদিন আমরা হয়তো দেখতেই পাবো না, এমন একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এটা থেকে আমরা তাকে মুক্ত দেখতে চাই। একজন হিন্দু সন্ন্যাসী যে তার দেশের জন্য, যে তার নিজের হিন্দুত্বের জন্য বা নিজের ধর্মের মানুষদের জন্য কাজ করতে গিয়ে এই যে নিপীড়নের শিকার হয়েছে, এটাকে মেনে নেওয়া যায় না। সংখ্যালঘু হিন্দুর ওপর এই অন্যায় অত্যাচার, এটা বন্ধ হওয়া উচিত। সারা পৃথিবীর হিন্দুরা কিন্তু একটাই কথা আমরা বলছি, জাত পাত ধর্ম মত সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে চিন্ময় কৃষ্ণের মুক্তি দেওয়া উচিত। এমনকি বাংলাদেশের রামকৃষ্ণ মিশন পর্যন্ত, সেখানে রয়েছে পূর্ণাত্মানন্দজি মহারাজ পর্যন্ত আবেদন করেছেন যে সেই দেশের স্বার্থে, সেই দেশের সরকারের শুভ বুদ্ধি যা এখনও আছে সেটা অন্তত বিজ্ঞাপিত করতে চিন্ময় কৃষ্ণের নিঃশর্ত মুক্তি দেওয়া উচিত। বাংলাদেশের বিখ্যাত দার্শনিক ও কবি, তিনিও কিন্তু মোহাম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেছেন যে কেন আপনি গ্রেফতার করলেন। হ্যাঁ, আমরা সেটাই তো বলছি যে সব কিছুর ঊর্ধ্বে উঠে মানবতার দৃষ্টিতে দেখে একজন সন্তের মুক্তি হওয়া উচিত। কেননা সে সন্ত পরে, তার আগে তো সে মানুষ। এবং সবথেকে বড় কথা যে এই হামলা বা এই আক্রান্তের ঘটনা শুধুমাত্র কিন্তু আজ আর কোনো ধর্মীয় ইস্যু নয়, গোটা বিষয়টাই ভারত বাংলাদেশের সম্পর্ককেই দিক নির্দেশ করছে। অবশ্যই দুদেশের তরফ থেকে সুসম্পর্ক বজায় রাখবার কথা বলা হচ্ছে, খাদ্যপণ্য এপার বাংলা থেকে ওপার বাংলায় যাচ্ছে, মাল গাড়ি যাচ্ছে, এবং তারপরে দাঁড়িয়েও সম্পর্কের টানাপোড়েন কেন তৈরি হচ্ছে? তাহলে কারা তৈরি করছে? যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তারা। এর দায় বা দায়িত্ব যেমন একদিকে ভারত সরকারের নয়, তেমন অন্যদিকে অন্তর্বর্তী সরকারেরও নয়, কিন্তু তারপরেও সেই পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য তারা কি করছেন? এই তৃতীয় পক্ষ কারা সেটা আগে দেখতে হবে এবং তাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি মনিকার্জুন দা আসবো, তবে তার আগে একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো, কারণ এতক্ষণ পর্যন্ত আমরা দেখছিলাম যে কোথাও একটা অন্তর্বর্তী সরকার বা অন্তর্বর্তী সরকার চুপ করে থাকলেও বিএনপি, জামায়াত ইসলামী প্রত্যেকের তরফ থেকেই ভারত বিরোধিতা জারি রয়েছে। কিন্তু এবার দেখলাম সেই এক প্রকার সেই পরম্পরা, সেই ধারা জিয়ে রাখছেন কারা? না ছাত্র সংগঠনের মধ্যেও তা এক প্রকার সঞ্চার হয়ে গিয়েছে। একটা প্রতিক্রিয়া এসে শোনাই আপনাদের। গণঅভ্যুত্থানের পরে হচ্ছে এই ধৈর্যের আমরা পরিচয় দিয়েছি, যেটি হচ্ছে ৫ই আগস্টে মন্দির পাহারা থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা আমাদের এই ধৈর্যের পরিচয় অব্যাহত রয়েছে, কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, পার্শ্ববর্তী দেশ ভারত এই জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এই উগ্রবাদী হিন্দুত্বকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এই পৃষ্ঠপোষকতা দিয়ে সেফ হাউস অফ দ্য টেররিস্ট হিসেবে পরিচিত হচ্ছে। আমাদের শত্রুকে, আমাদের বাংলাদেশের জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করছে তারাই তাদেরকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। আমাদের এই হাসিনাকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করছে। সুতরাং ভারতকে আমরা আহ্বান জানাবো, আপনারা জনগণের দৃষ্টিতে আপনারা বাংলাদেশকে দেখুন, আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে। আমি ক্যাপ্টেন স্যারের কাছে যাওয়ার চেষ্টা করব। ক্যাপ্টেন স্যার, যে বিষয়টা মনিকাঞ্চন দাও কিছুক্ষণ আগে বলছিলেন এবং আমরা তো এটা সকলেই দেখেছি, মানে আমাদের প্রত্যেকের মনে দাগ কাটার মতো, মানে বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার মূর্তির উপরে উঠে তাণ্ডব চালাচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, যে আন্দোলনে, সেই আন্দোলনের আহ্বায়ক, সেই আন্দোলনের সঙ্গেই জড়িয়ে থাকা ছাত্র সংগঠন আজ বলছে যে ভারত জঙ্গিদের জন্য সেফ করিডোর, তাই তারা ভারত বিরোধিতা স্লোগান তুলছে। হাসিনাকে জায়গা দেওয়া মানেই ভারত বিরোধী স্লোগান তোলা। দেখুন, এটা যে ব্যাপারটা কিন্তু অনেক গভীরে আছে। আমি যেটা ওই একই রেকর্ড আমাকে বাজাতে হয়, ওই 71-এ যখন ওরা অপারেশনে হেরে যায় পাকিস্তান, একটা দেশের 93,000 সোলজারকে 1 বছর পুষে রাখা, প্লাস 1 কোটির ওপরে আমাদের রিফিউজিকে এখানে রেখে তাদের ফেরত পাঠানো, ভারতের ওপর কী চাপ গেছে সেটা আশা করি সবাই বুঝতে পারছেন। এখন এই সময় থেকে যে রাজাকাররা যে তৈরি হয়ে আছে, তখন থেকে পাকিস্তানের মধ্যে একটা জিনিস আছে যে করেই হোক ভারতবর্ষকে এর রিভেঞ্জ আমাদের নিতে হবে। তার মানে এই প্ল্যানটা কিন্তু শুরু হয়ে গেছে 71 থেকে, এবং পরপর ওরা অনেকগুলো চেষ্টা করেও মানে শেষ পর্যন্ত সাকসেস হতে পারেনি। আংশিক সাকসেস সবসময় হতে গেছে। 75-এ প্রথমে শেখ মুজিবুর রহমানকে, বঙ্গবন্ধুকে পুরো ফ্যামিলি শুদ্ধ মেরে ফেললো, একটা ধাক্কা খেলো।
তারপরে এলো জিয়াউর রহমানের সময় খানিকটা পাকিস্তান ফ্রেন্ডলি খানিকটা হলো, কিছুদিন তিনি অ্যাডমিনিস্ট্রেশনটা চালিয়ে গেলেন। তারপরে আবার ওকেও মার্ডার করা হলো, মার্ডার করে আবার এরশাদের গ্রুপ এলো, এরশাদও আবার তার মধ্যে ওর একজন ছিলেন জেনারেল মঞ্জুর, মানে আউটস্ট্যান্ডিং অফিসার ছিলেন উনি, আমাদের সেক্টর থেকে পাকিস্তান থেকে পালিয়ে এসেছিলেন, মানে আমাদের অপোজিটে উনি ব্রিগেড মেজর ছিলেন আর কি, মেজর, উনি ওয়াইফকে নিয়ে পালিয়ে এসেছিলেন আমাদের সেক্টরে। তো উনিও মারা গেলেন ওই এনকাউন্টারের মধ্যে, জিয়াউর রহমান মারা যাবার 2-1 দিনের মধ্যেই। সেগুলো আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে তারপরে এইটা গেল, ওইটা যাওয়ার পর তারপরে খালেদা যায় এদের মধ্যে হলো, নানান রকম অশান্তি চললো। তারপরে শেখ হাসিনা এসে কন্টিনিউয়াস 15 বছর চালাতে লাগলো। 15 বছর যখন একটা মানে একটা সরকার চলতে থেকেছে, তার মধ্যে নানান রকম ঘুঘুর বাসা তৈরি হতে এলো, এ বিষয়ে কেউ অস্বীকার করতে পারে না। সেইটার সুযোগটা এদের কাছে একটা খুব বড় ধরনের সুযোগ এসে গেল, এই যারা এই প্ল্যানটা করছে, মানে বাংলাদেশকে অক্সিজেন যোগানো হলো, ওষুধ দেওয়া হলো, একদম সেই করবার সময়ে তখন কাকে বসানো হলো, প্রথম থেকে ওরা ছাত্রর মধ্যে ওরা কিন্তু ইনফিলট্রেট করলো। এরা কিরকম, ওখানকার যে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য যে আছে, মাদ্রাসা থেকে যারা পাশ করে আসবে তাদের প্রায়োরিটি ফার্স্ট, তাদের ঢোকানো হলো। তারা কি করলো, তারা ক্যামোফ্লাইজ করে গেল যে আমরা আওয়ামী লীগ ছাত্র, আওয়ামী লীগ খুব খুশি আমাদের এত ছাত্র বল, কিন্তু এরা ভেতরে ভেতরে ছিল মানে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর মতো ঘটনা একদম। ওরা ওই করে করে তৈরি হয়ে গেল। যখন তৈরি হয়ে গিয়ে যখন দেখলো যে একটা পুরো ফিল্ড তৈরি হয়ে গেছে, স্টিয়ারিং ধরানো হলো ডক্টর ইউনূসকে, তারপরে এরা মানে সোলজার লেভেল, মানে গ্রাউন্ড লেভেল কাজ হলো ঠিক মতো। তখন ওরা একটা ইস্যু নিল কোটা ব্যাপারে। কোটার ব্যাপারে কি হয়েছিল, কোটা ব্যাপারে এটা হাইকোর্টে ওরা ওদের পক্ষে গিয়েছিল। তখন গভর্নমেন্ট নিজেই কিন্তু এটা এগেইনস্টে সুপ্রিম কোর্টে গিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টে যখন যায়, সুপ্রিম কোর্ট ডিলে করছিল, তখন এরা সময় বুঝে ওটা নিয়ে গেল, হ্যাঁ, যে আমাদের কোটা ইয়েটা করবার জন্য। এইটা করতে গিয়ে যে কোটাটা মেনে নিল, সঙ্গে সঙ্গে বললো যে না, সরকার চেঞ্জ চাই, সরকার চেঞ্জ চাই, সরকার চেঞ্জ চাই। এই যে একটাই দাবি, তখন ওদের কাছে একটাই দাবি যে সরকার চেঞ্জ। এই করে অরাজকতা করলো, অরাজকতার মুখে সামনে সারিতে এসে গেল। তখন যারা মৌলবাদী তারা এক্সপোজ করে, তারা ছাত্রলীগ যারা করলো তারা বললো যে না, আমরা জামাত, আমরা রাজাকার, অমুক তমুক নানান রকম দিয়ে। আর যদি শেখ হাসিনাই সবাইকে মেরে থাকে, তাহলে 5ই আগস্ট অব্দি শেখ হাসিনা ছিল। শেখ হাসিনা যখন চলে গেছে তখন তার সোর্স কোনো কাজ করবে না, তারা তো ইনফ্লেক্ট। তাহলে 5ই আগস্টের পর থেকে, বরঞ্চ 5ই আগস্টের পর থেকে আমরা তেমনটাই খবর পেয়েছিলাম যে আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, বিধায়ক তাদের বাড়িতেও হামলা, অগ্নিসংযোগ সমানভাবে করা হয়েছে, মারা হয়েছে। বাবা ছেলে দুজনে গাড়ি করে পালাচ্ছিল, তাদের ধরে মারা হয়েছে, এরকম প্রচুর ইয়ে হয়েছে। এবং তারপরে যে অরাজকতাটা শুরু হলো, সেইটা পুলিশকে মেরে ফুটব্রিজের দুজনকে টাঙিয়ে রেখে ঝুলিয়ে দেওয়া হলো। এই যে পুরো ঘটনাগুলো ঘটেছে, এটা করলো কারা? এটা যেটা করছে, এটা পুরো ওখানকার যে মৌলবাদী যারা, তারা কাটটা। এখন এই মৌলবাদীরা যখন এগিয়ে এলো, তখন ইউনূস সাহেবেরও আর কিছু করার নেই। মানে স্যার, আপনার কি মনে হয়, যদি আমি নির্বাচনের কথাই বলি, তাহলে বাংলাদেশে কি নির্বাচন কোনোভাবে হতে পারে? মানে অন্তর্বর্তী সরকার চাইলেও অন্যরা কেউ করতে দেবে, বা অন্যরা কেউ চাইলেও অন্তর্বর্তী সরকার করবে এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি? এখন এই মুহূর্তে হওয়ার পর ওরা নানান রকম উৎসাহ পাচ্ছে। সিরিয়ার ঘটনাটাও একটা ঘটে গেছে, ওটাও ওদের কাছে একটা বিরাট বড় উৎসাহজনক ব্যাপার ওদের মধ্যে আসবে। এবং ওরা এখন যখন পেয়েছে, যখন ওই স্বাদটা পেয়েছে, স্বাদটা সহজে ছাড়বে না। কিন্তু এখানে একটা কিন্তু আছে, এখানে যেমন এই জিনিস আছে, এর মধ্যে কিন্তু যারা মানে আমাদের প্রকৃত সিটিজেন যারা বাংলাদেশি, তাদের কিন্তু একটা বিরাট বড় সংখ্যা আছে। তারা যদিও এই অবস্থায় এগিয়ে আসতে পারছে না, মানে নিজেদের বাঁচাবার জন্য, আদৌ কোনোদিনও এগিয়ে আসতে পারবে? সময় আসলে নিশ্চয়ই আসতে পারবে, কিন্তু সেটা আসতে গেলে ওনাদের আরও একটু ইন্ধন দরকার, মানে ওদের পেছনে সাপোর্ট দরকার। সেই সাপোর্টটা কিন্তু ওরা আশা করছে ভারতের কাছে। আচ্ছা
আচ্ছা। লেট আস বি ভেরি ক্লিয়ার। সেটাই এখন ভারতের যেটা হচ্ছে, ভারত যদি আক্রমণ করতে যায়, আক্রমণ করবার আগে ওদের কিন্তু ফিল্ড ওয়ার্ক করতে হবে। কিন্তু এখানে একটা কি আছে, আরাকান আর্মি কিন্তু অলরেডি ওখানে অ্যাটাক করেছে। ওদের আরাকান আর্মি যেটা অ্যাটাক করে বাংলাদেশ মায়ানমারের প্রায় 271 কিলোমিটার মতো ওরা ওদের দখলে নিয়ে নিয়েছে বলা হয়েছে। এবং ওরা যে করছে, ওরা যদি পেনিট্রেট করে তখন বাংলাদেশের একটা আর্মি কিন্তু নেমে পড়বে। কিন্তু ওখানে আর্মিও যে অবস্থায় রয়েছে, মানে বাংলাদেশের এখন চতুর্দিক থেকে এক প্রকার সমস্যাদায়ক একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আর্মি নিজেও কিন্তু কাজ করতে পারছে না। আচ্ছা, বেশ।